জানলে অবাক হবেন। বাংলাদেশে এমন একটি গ্রাম আছে যে গ্রাম আজও বহন করছে ভয়াবহ এক দুর্যোগের স্মৃতিচিহ্ন। যেখানে বাস করে একটি মাত্র জাতিগোষ্ঠী, মানুষের ভেতর একটি মাত্র বিশ্বাস তাদের আজও টিকিয়ে রেখেছে দুর্গম এই পাহাড়ি জনপদে। প্রিয় বন্ধুরা, আজ আমাদের গন্তব্য শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের প্রত্যন্ত এক সীমান্ত জনপদ বিশপনগরে। যার পূর্ব নাম ছিল পানিহাটা। সীমান্ত আর মানবতার দুর্গে গড়া এই গ্রাম, এটি আদিবাসী গারো সম্প্রদায়ের এক অনন্য পরিচয়, যেখানে তাদের জীবন, সংস্কৃতি, ধর্ম একে অপরের হাত ধরে হাঁটে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৬ নং রামচন্দ্রপুরা ইউনিয়নের পানিহাটা ঋষভনগর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে ঋষভনগর, এটা একটা আশ্চর্য গ্রাম। এই গ্রামের পেছনে যেমন রয়েছে গভীর ইতিহাস, তেমনি এই গ্রামটা এই নালিতাবাড়ী উপজেলার ভেতরে এমনই একটি গ্রাম যে গ্রামে কেবলমাত্র গারো আদিবাসীরাই রয়েছে। এখানে আপনার কোনো রকমের মুসলমান কিংবা অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের মিশ্রণ ঘটেনি। তো দর্শক, আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা ঋষভনগর গ্রামটিকে দেখব এখানকার গারো আদিবাসীদের জীবন বৈচিত্র্য, আর তার পাশাপাশি এখানকার যে সেই ইতিহাস এবং ঐতিহ্য, সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে যখন আমরা বিশপনগর পৌঁছালাম, তখন গ্রামের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল। এই গ্রামে মোট ৬৫টি গারো পরিবার বসবাস করে। গারো পাহাড়ের আশেপাশে আদিবাসীদের গ্রামগুলোতে বাঙালি মুসলমানদের মিশ্রণ ঘটলেও এই গ্রামটি তার আদিবাসী সত্তা আজও ধরে রেখেছে। এখানে অন্য জাতি বা ধর্মের কোনো মানুষ নেই, যা বিশপনগর গ্রামের এক বিরল বৈশিষ্ট্য। কিন্তু পানিহাটা থেকে এই গ্রামের নাম বিশপনগর কেন হলো? প্রিয় দর্শক, এই হচ্ছে আপনার ঋষভনগর গ্রাম। এটা শুধুমাত্র ঋষভনগর নয়, এখানে এখনো পর্যন্ত এই অঞ্চলটাকে পানিহাটা বলে থাকে। আর ঋষভনগর নামটা হয়েছে তারও কিছু কারণ আছে, আমরা সেই কারণগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে ঋষভনগর নামটা এখনও খাতা কলমে এখানে আপনার পরিপূর্ণভাবে উল্লেখিত হয় না। তো এই জায়গাটাতে আপনার যারা রয়েছে আপনার প্রায় ৬৫টা পরিবার, তারা কিন্তু গারো পরিবার। আর এই গ্রামটাতে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে শুধুমাত্র গারো পরিবার আছে। এই নালিতাবাড়ী উপজেলার মধ্যে যত আদিবাসীদের গ্রাম রয়েছে, সব গ্রামেই কিন্তু এখানে মুসলমান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সংমিশ্রণ ঘটেছে। কিন্তু এই যে পানিহাটার যে ঋষভনগর, এই গ্রামটার ভেতরে এখনো পর্যন্ত অন্য কোনো জাতিগোষ্ঠীর প্রবেশ ঘটেনি। তো ২০১০ সালে এখানে একটা ঘটনা ঘটে, যে ঘটনার মাধ্যমে এই অঞ্চলটার নাম বিশপনগর হয়। কেন আমি আপনাদেরকে জানাচ্ছি, তার আগে দেখুন এই যে ঘরবাড়িগুলো, এই ঘরবাড়িগুলো একসময় ছিল সবই মাটির। তো ওই ২০১০ সালে এই মাটির ঘরগুলোকে এই গ্রামটাকে হাতিতে, এই অঞ্চলগুলোতে বন্য হাতি আসে, আপনারা জেনে থাকবেন, সেই বন্য হাতি এসে একেবারে তছনছ করে দিয়েছিল।
যার পর থেকেই মানে আপনার এই অঞ্চলটার নামকরণের পরিবর্তন হয়। এই যে দর্শক দেখছেন না এক দিদি, এই দিদি কিন্তু জানে ওই ঘটনাটা, যে কারণে এই গ্রামটাকে আপনার বিশপনগর বলা হয়। সেটা হচ্ছে এই যে আপনার 2010 সালে হ্যাঁ 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 যখন আপনাদের এই ঘর বাড়িগুলো ঘর বাড়ি ভাঙচুর হয়েছে এ সময় আমাদের ঘর বাড়ি নাই, আমরা এক জায়গাত বসে রয়েছি। হ্যাঁ, এক জায়গাত মানে এক জায়গাত আমার মামা একরে আমার আপন মামা, আমার মায়ের উদইল আপন দাদা ছিল। আচ্ছা। ওর বাড়িতে আমরা সবাই মিলে রয়েছি, ওর বাড়িতে আগুন থাগুন দিয়া আমরা সবাই মিলে রয়েছি। হ্যাঁ, সবাই মিলিয়ে আমরা যখন নাকি আগুন নয় সারা রাত মেঘ খারি মেঘের মধ্যেই আমরা আগুন দিয়া রয়েছি। ওই হাতিতে সব ভাঙ্গা চুরে দিছিল সব। একটা ছাড়ো খাইনটা ঘেরাও দেওয়া হয়েছে আঙ্গরে, এই ঘর বাড়ি হাতি। সব হাতিতে হ্যাঁ, ভেঙে হ্যাঁ, তছনছ করে দিয়েছিল। পরে এটা হইলো আঙ্গর ফরেন বিশপে দেওয়া হয়েছে এই ঘর বাড়িগুলা। ওই যে আপনাদের খ্রিস্টান যে হ্যাঁ হ্যাঁ মিশনারি বিশপ, হ্যাঁ বিশপ, ওই জন্য আপনারা এই গ্রামের নামকে হইলো ফানিয়াতা বিশপনগর। হ্যাঁ। দিদি কিন্তু দর্শক আপনার ইতিহাসটা বলল এই গ্রামের নামকরণের পেছনকার, কিন্তু দিদি এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে জানে না যে এই বিশপনগর নামটা কিন্তু কাগজে কলমে এখনো পর্যন্ত ওঠেনি। এখনো পর্যন্ত এই অঞ্চলটাকে পানিহাতা নামেই চেনে। তবে ওনারা ওই যে ঘর পাওয়ার পর তারপর থেকে এই অঞ্চলের নামকরণটা বিশপনগর করেছে। তো ওনার ওই যে দিদির যে ঘরটা ছিল ওই ঘরটা ছিল এই বিশপনগরের প্রথম ঘর। আর এই অঞ্চলের দর্শক আরও গভীর ইতিহাস রয়েছে, সেটা আমরা জানবো। তার আগে আপনাদেরকে এখানকার কিছু চিত্র দেখাই। দেখুন এই যে এই ঘরগুলো, এগুলো সব পাহাড়ের টিলার উপরে। আরেকটা কথা বলি, এই যে জনপদটা, এই জনপদে মানে ঘরগুলো যেরকম ওনারা পাওয়ার পর সেগুলো মাটির ঘর থেকে পাকা ঘরে শিফটিং করেছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও মানে আপনার এখনও পর্যন্ত কিন্তু এখানে মাটির ঘর রয়েছে। আমরা সেটা দেখাবো। দেখুন এই যে টিলার উপরে এই যে তাদের বাড়ি ঘর, খুবই নান্দনিক এবং সুন্দর। দাদা কি সেই সময় ঘর পাইছিলেন না নাকি আপনার বিশপে যেটা দিছিল পাই নাই? ওটা আপনি পান নাই? মানে সব পরিবাররা পায় নাই? না, সবই পাই না তো। সবাই পায় নাই না? এনে পাহাড় দেখেন, এই যে এই মাটির স্তূপ জমে গেছে পাহাড়ের উপরে, পাহাড়ের ঢালে ঘর করে দাদা থাকে। তো দাদার নাম কি আপনার? আমার নাম জলেন্দ্র চিচাম। ধনেন্দ্র জলেন্দ্র চিচাম। জলেন্দ্র চিচাম। চিচাম হচ্ছে পদবী। হ্যাঁ, তো আপনারা তো নিজেদেরকে আপনারা গারো বলেন নাকি মান্দি বলেন? মান্দি কথার অর্থ কি জানেন? বলেন তো মান্দি কথার অর্থ কি? মান্দি অর্থ তো মান্দি। মান্দি অর্থ তো মান্দি। আপনি কি চিনেন? বাংলা ভাষায় কি? কিন্তু মান্দি কথার অর্থ হচ্ছে মানুষ, বুঝছেন? মানুষ, তাই না দাদা? মান্দি কথার অর্থ হচ্ছে মানুষ। বসবেন না, বসবো না, বসেন, আপনি বসেন। বর্তমানে সীমান্তের এই পাহাড়ি বনভূমির কৃষি জমিতে ধান কাটার কাজ শেষ হয়েছে। গারোরা এখন ব্যস্ত রয়েছে ধান শুকানো, ধান ঝাড়া ও ধান ঘরে তোলার কাজে। এখানে গারোদের কৃষি প্রধান জীবিকা, পাশাপাশি তারা গবাদি পশু পালন করেন। আর যেহেতু এটা সীমান্তবর্তী জনপদ, তাই সীমান্তের কাছাকাছি প্রচলিত বিভিন্ন ব্যবসাও রয়েছে এখানে। দর্শক, দাদার বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এই সামনের দিকে আসলাম। আসার পরে দেখলাম এই দিকের রাস্তাটা এই যে এরকম, কিন্তু এর নিচে আবার কিছু পরিবার আছে। তো আমরা এই দিক থেকে গিয়ে আপনার নিচে নেমে এখানকার যে পরিবারগুলো আছে তার যে বর্তমান চিত্র সেটা আপনাদেরকে দেখাই। যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলি, গারোদের যে ভাষাটা মানে নিজস্ব যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে আচিক। আর মানে আপনার তাদের এই জীবনযাপনের ভেতরেও একটা মানবিকতা আমরা লক্ষ্য করি। তারা কিন্তু ভীষণ পরিমাণে মিশুকে এবং আন্তরিক। আর এই যে ঘর এসছে দেখুন এখানকার, এই যে এখান থেকে আপনার নামতে হবে আমাদেরকে। এই যে গ্রামগুলো রয়েছে দর্শক, এই গ্রামগুলোর ভেতরে একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করি। এটা তো পাহাড়ি জনপদ, তো এখানে মানে কৃষিক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে খুবই কম।
তো তার মধ্যে দিয়ে এই জীবনযাত্রায় মানে কিছু কিছু, যেমন ধরুন আপনার বাড়ির চারপাশে তারা বিভিন্ন রকমের গাছ প্রভৃতি লাগান। দিদিরা দেখছি ধান মোটামুটি বোধহয় তুলছে। ধান কি এই অঞ্চলে উঠে গেছে সব দিদি? উঠে গেছে মানে ক্ষেত উঠানো শেষ? ও, কি ধান করছিলেন আপনারা? কি সেন্টু পাইজং? সবাই খালি সেন্টু পাইজনই করে। হ্যাঁ, ভালো সেন্টু পাইজন। দর্শক, এই যে দেখুন দিদিরা আপনার ধান এখন মোটামুটি এই ঝেড়ে পরিষ্কার করতেছে। এখানে দিদিরা সেন্টু পাইজন করছে, কিন্তু কতটা জমিতে করেছে সেটা বলতে পারলো না, কারণ দিদি এখানে কাজ করছে। তো এই সামনে দর্শক একটা অদ্ভুত সুন্দর ঘর আমি দেখতে পেলাম, যাওয়ার মানে খুবই ইচ্ছে হলো, যেটা নাকি পোলাপানে করছে আর কি। তো আপনাদেরকে দেখাবো। পাহাড়ের ঢালে মানে টিলা কেটে বানাইছে। তো যাওয়ার পথে এই দিদি বলছে যে কি কানে শোনে না নাকি, হাঁটতে পারে না, কি যেন বললো দিদি? চোখে দেখে না, চোখে দেখে না। ও দিদি চোখে দেখে না, বয়স হয়ে গেছে। তো যত আমি বয়স্ক দিদিদের, আমি কাম করবার গেছি কোনচা লাগিয়া, এই যে এরম হয়েছে আমার অবস্থা, এরম অবস্থা হয়েছি না। ও কাম করে খাইবার পাইছি না আমি। তো এখন পোলা মাইয়া নাই? নাই নাই, একলাই? এহেলাই। ওহো, তাহলে তো মানে দিদির অনেক কষ্ট। দিদি আবার চোখটা আবার কোঞ্চা লেগে দর্শক নষ্ট হয়ে গেছে। দিদির জন্য আপনারা সবাই দোয়া করবেন। দিদি এই যে এখানে বসে রয়েছে, দিদিকে দেখে আসলেই আমার খুব কষ্ট লাগলো। সে এখন বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতেও পারে না। তো আপনাদেরকে ওই উপরে গিয়ে ওই ওর পোলাপানের যে ঘরটা বানাইছে দেখলেন ঘর? দেখছি উপরে পাহাড় না? আচ্ছা, এই যে মানে আপনার টিলা কেটে সুন্দর একটা ঘর বানিয়েছে দেখুন। এই যে খুবই চমৎকার একটা ঘর, উপর থেকে দেখলে আরো ভালো লাগবে। মানে আপনার বাঁশের বেড়া তারা দিয়েছে টিলার উপরে। এই যে বাঁশের বেড়া বন্ধ, পোলাপান সম্ভবত এখানে এসে সময় কাটায়। আর এখান থেকে উপরে একটা রাস্তার মতো আছে, কিন্তু এখান থেকে উপরে যাওয়া যায় না। এখানে আপনার ওই যে হাতির জন্য যে বেড়া দেওয়া হয়েছে, সেই বেড়া এরই স্বপ্ন করে। কিন্তু এই জায়গাটাতে ওঠা খুবই টাফ। এই জায়গাটা মানে আপনার এই যে গভীর খাদের মতো। এই যে দেখুন, এখান থেকে মানে এভাবে যদি আমি দেখি ঋষভনগরের গ্রামটা মানে একদম ড্রোন শটের মতো দেখা যায়। ওই যে উপরের যে ঘরটা, সেই ঘরটা থেকে নেমে আসার পর দেখুন এখানে এই যে ধান শুকাচ্ছে দিদিরা। আর আমি একটা কথা বলছিলাম না, যে এই গ্রামগুলোর ভেতরে মানে আপনার পাহাড়ি জনপদ, তো এখানে তেমন বিশেষ চাষাবাদ হয় না, যার মধ্যে টুকিটাকি যাও হয়। তার মধ্যে এই যে যেমন লেবু, এখানে এই যে লেবু বাগান রয়েছে, লেবু ফুল দেখুন। এই যে লেবু ফুল সচরাচর খুব একটা দেখা যায় না। মধু সংগ্রহ করছে একটি মৌমাছি। ওরা যদিও আমার ডিস্টার্ব করাটা ঠিক উচিত নয়, ওকে ওর কাজে ব্যস্ত থাকতে দেওয়া উচিত, কারণ ও মধু সংগ্রহ করবে, আবার সেই মধু লুটে পুটে খাবে কারা? মানুষে নাকি মিজান ভাই? মানুষ বাসা ভাঙে দিয়ে মানুষের মতো পাপী জগতে কেউ আছে ভাই? দর্শক, হচ্ছে আপনার ওই লেবুর বাগান, আর তার সামনেই রয়েছে ঋষভনগরের আরও কিছু বাড়িঘর। আর এখান থেকে আপনার ডান দিকে, এই বাঁ দিকে গেলে পরে আরও প্রচুর ঘরবাড়ি এখানে রয়েছে। আপনাদেরকে বলেছি 65টা ঘর রয়েছে। তো চলুন আমরা সামনের দিকে এগোই এবং এই সুন্দর গ্রাম, এই পরিবেশ দেখার চেষ্টা করি। তো দর্শক, এই যে গারো আদিবাসীরা রয়েছে এখানে, তারা কিন্তু মানে খুবই উৎসব প্রিয় এক ধরনের মানে জাতি। তো এদের জীবনে আপনার আরেকটা প্রাণী রয়েছে, এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। তাদের উৎসবে তারা খায়, সেটা হলো শূকর। তারা ওখানে ওই যে শূকর পালন করছে। তো এই জনপদে দর্শক, মানে আপনাদেরকে শুরুতেই আমরা বলেছি যে এখানে যখন মানে আপনার এই ঘরগুলোকে বৃষভ দেওয়া হয়, মানে দেয় আর কি, তখন হাতিতে মানে আপনার আক্রমণ করে এখানকার এই গ্রামটাকে পুরো তছনছ করে দিয়েছিল, তাই না? এটা 2000 বৃষভে তখন ঘরবাড়িগুলো দিচ্ছে। কিন্তু তা এখন কি আপনার এখানে হাতি আসে? হাতির উপদ্রব আছে? এখনো হাতির উপদ্রব আছে? হাতি আসে, হাতি আসা বন্ধ করে নাই? আচ্ছা আচ্ছা, প্রত্যেকবারেই আসে, মাসে মাসেই আসে। তো তখন আপনারা কি করেন? কি করব, আমরা সবাই একখানো গ্রামের মানুষ একসাথে সবাই মিলিয়া তাই থাকেন, তাই তো? হ্যাঁ। হাতি তো আবার মারাও যাবে না?
হাতি তো মারা যায় না, কিন্তু হাতে মারা যাবে না, আমরা মানুষ আর ফসল ক্ষতিগ্রস্ত এগুলোকে হয়। আপনারা আর কি রক্ষা করার চেষ্টা হ্যাঁ, করেন? রক্ষা করার জন্য আমরা সবাই গ্রামের একসাথে থাকি। আচ্ছা 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 আচ্ছা। একসাথে সবাই একসাথে থাকে। এই যে গান যাচ্ছে, এই যে একবারও কি করছে ভাই বুঝছো, আমাদের 15 কাঠা জমি লাগাইছি, সব খায়া শেষ। পুরো শেষ করে দিয়েছে? হ্যাঁ, পুরো একটাও দান পাইছি না আমরা, শুধুমাত্র পাইছি কের। তো এই যে সরকার থেকে ধান নষ্ট করলে যে আপনার কিছু সহযোগিতা করে, সহযোগিতা করে কেউ পান জনে, আপনারা পান ঠিক মতো পান? আমরা তো পান না, আমরা হলো বর্গা করি, আচ্ছা। আবার বাগি লাগাই, তারপরে আবার কি করে পরে জমির মালিক যদি সাহায্য স্বরূপ দেই দিলে আমার জন্য 6,000 দিছে মাত্র একবার। ওই 1.5 একর জমির যে ধান নষ্ট করছে তার মধ্যে আপনি মাত্র 6,000 টাকা? 6,000 সর্বমোট পাইছি আমরা। তো সেখানে তো মিজান ভাই এখানে তো ভালো টাকার আমদানি হয়েছিল, মোটামুটি 50,000 যদি 1 একর নষ্ট করলে দেয় তাহলে তো প্রায় 70-75,000 টাকা পাইছে। না ওটা তো ঠিক আছে, তুলনামূলক ভালো পাইছে। তুলনামূলক মানে মালিক ভালো পাইছে, কিন্তু ও দিদিদেরকে আর কি দেয় নাই, তারা তো বর্গা করছে এই বর্গা জন্য আর কি করছে, দেয় নাই। বাগি করে আর টঙ্কা করে হুম। 6,000 টাকা মাত্র সর্বমোট টাকা দিছে মালিকে। ও আচ্ছা দিদি, আগে টঙ্কাটা কি? ওই যে টঙ্কা যেটা বললেন এটা কিভাবে করে? একুর কেদের হ্যাঁ। 8 মন ধান দিয়ন লাগে, সব ধান হইলো আমি পামু। ও আচ্ছা, মানে 1 একর জমি যদি আপনি আবাদ করেন শুধুমাত্র 8 মন ধান দেবেন আর কি মালিকের জন্য। মালিকের জন্য, হ্যাঁ। আর বাদ বাকিটা সব আপনার? হ্যাঁ, আমার। তো এই টঙ্কা ব্যবস্থা এখনো আছে? হ্যাঁ, টঙ্কাও এখনো আছে। আছে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। টঙ্কা যেমন যে আমি 10 কাঠা লাগাইলাম, মালিকের জন্য দিলাম 4 মন ধান, আর বাদবাকি ধান হইলো আমার। হ্যাঁ, বুঝতে পারছি। সব কিছু করছো আবার আমারই, আপনি সব করা লাগবে, হ্যাঁ। আর অন্য কেউ কোনো সহযোগিতা না, করবে না? সহযোগিতা নাই মালিকের, আমার সব কিছুই। আপনার সব। দর্শক, একটা জিনিস দিদি আমাদেরকে দেখালো, সব ঘর বাড়ি টস নস কইরা গেছে। তো সেই এই যে লেখা তারিখ আছে। দিয়ে দিয়েছে একেবারে, হ্যাঁ, স্থাপিত, মানে আপনার 28/8/2010 ইংরেজি, হ্যাঁ, মানে তারা কিন্তু লিখে দিয়েছে এই যে দিদিদের যে ঘরবাড়ি দিয়েছিল। এখনো কি আপনাদের খবরাখবর রাখে বৃষভ? অবশ্যই রাখে, এই যে আগমন কালের কালকা গির্জা কইরা গেল পাড়ারে আইসা। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই অঞ্চলে যে দিদিরা তারা কিন্তু বলল, এবং এখানকার যারা বাসিন্দা তারা, যে এখনো পর্যন্ত এই জনপদ দিয়ে হাতির উপদ্রব কিন্তু আগের মতোই রয়ে গেছে, তবে এখন তারা সংগঠিত হয়ে তাদের এই যে বাড়ি ঘর সেগুলো কিন্তু রক্ষা করার জন্য চেষ্টা করে, এবং বেশ কিছু প্রযুক্তিরও ব্যবহার তারা করে হাতির জন্য। আমি এখানে দাঁড়ালাম তার কারণ হচ্ছে এই জায়গার অংশটা, মানে দেখুন, আমি আপনাদেরকে বলছি না যে গারোরা কিন্তু মানে খুবই নান্দনিক একটা জীবনযাপন করে তাদের বাড়ির পাশে। হ্যাঁ, এটা রঙ্গন, এটা জানি, কিন্তু এটার নামটা জানতাম না। মাশরুম, হ্যাঁ, এটা দর্শক মাশরুম ফুল। আর রঙ্গনটা তো আপনারা জানেনই, এই যে রঙ্গন খুবই চমৎকার এবং সুন্দর কিন্তু তাদের বাড়িঘরগুলো। একটা জিনিস দর্শক এই জনপদে আসলে দেখা যায়, সেটা হলো প্রবীণ কিছু বৃদ্ধ, তার মধ্যে এই এক দিদির বয়স কত হয়েছে দিদি? অনেক বয়স হয়ে গেছে আমার। অনেক বয়স হয়ে গেছে। এই কে? এটা নাতি। ও, তা দিদি, আপনাদের আগের যে বিবাহ রীতিটা ছিল, যে আপনার মেয়ে বিয়ে করে জামাই আনতো, এখনো কি ওইটাই হয়? মেয়ে বিয়ে করে জামাই আনে? এখনো এটাই এক যুগি এখনো জামাইকে নিয়ে আসে? হয়, জামাই আসে। ও, তা আপনার কয় মেয়ে? আমার 6টা মেয়ে। 6 মেয়ে এখানে আছে সব? নই সব। এই যে বাড়িঘর যাদের সাথে কথা কইলাম সব আপনারই মেয়ে? এইটা আমরারই একদম, এই সব কিছুই? আরে বাবা, এর গোড়াঘাট শেকড় হচ্ছে এই যে সবাই আমরা। হ্যাঁ, আর এই যে হলো দাদা। হ্যাঁ, আচ্ছা, এই যে দাদা, মানে আপনার 6 বউ, মানে মেয়ের 6 সন্তানের ছেলে ছিল না? ছেলে 2টা। আচ্ছা আচ্ছা। ছেলে কি বিয়ে করে চলে গেছে? বিয়া একজন মাত্র করছে, আরেকজন এখন করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতক্ষণ মানে এই রাস্তার ওপাটে ছিলাম বৃষভনগরের, তো রাস্তার এই পাটে কিন্তু আরও অনেক ঘরবাড়ি পরিবার এই গ্রামের রয়েছে। তো একটা কথা বলতে গিয়েই আবার
থেমে গেলাম, আবার থেমে গিয়ে আবার নানান প্রশ্নের মুখোমুখি হলাম। সেই প্রশ্নগুলোর মুখোমুখি হলো যদিও মিজান ভাই, কিন্তু বিষয়টা আপনাদেরকে একটুখানি বলা প্রয়োজন। তো এই জায়গাটায় আসার পর মানে আমরা যখন কাজ করছিলাম, তো সেই সময়ে মানে আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি তারা এসছেন এই গ্রামের ভেতরে এবং আমাদেরকে নানান রকমের প্রশ্ন করছে যে আপনারা এখানে কি করছেন, আপনারা ওই সীমান্তের ভেতরে গেছেন কি না প্রভৃতি। মানে তারা ইনফরমেশন নিল আমাদের যে আমরা অ্যাকচুয়াল এখানে এসে কি কাজ করছি এইসব ইত্যাদি নানান রকম, এবং আমরা তার ভিডিও করেছি কি না এ বিষয়ে বেশ গভীরভাবে মানে আপনার পর্যবেক্ষণ করলো এবং তাদের ছবি তুললে তারা সমস্যা বোধ করছে এই নানান রকমের কিছু। হ্যাঁ, সীমান্তবর্তী জনপদ দিয়ে মানে একটু সমস্যা থাকে, এটা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু মানে আপনার দীর্ঘদিন ধরে এই জনপদে কাজ করি, আর যেহেতু এটা সীমান্ত গ্রাম ঠিক আছে, কিন্তু আমরা তো বর্ডারের ভেতরে যাইনি, গেছি কি আলী ভাই? না, বর্ডারের ভেতরে যাইনি, এবং বর্ডার অঞ্চল সেটা আলাদা বিষয়। আর সে যেখানে মানে আমাদের যাওয়া নিরাপদ নয় সেখানে আমরা কখনো যাইও না, এটা আপনারা জানেন, কারণ আপনারা দীর্ঘদিন থেকে আমাদের ভিডিও দেখেন। তো যাই হোক, তাদের ভেতরে কৌতূহল ছিল, সেই কৌতূহল আমরা নিবারণ করেছি। ওনারা দেশের স্বার্থে প্রশ্ন এটা করতে পারে, দেশের স্বার্থে প্রশ্ন করতে পারে ঠিক আছে, কিন্তু আমরা তো অনেক দূর থেকে আসিনি রে ভাই। দর্শক, আমরা কিন্তু বেশ খানিকটা ভেতরে চলে আসি এদিকের এই যে ঘর বাড়ি ছেড়ে। তো আপনাদেরকে বলেছিলাম যে এখানে এই ঋষভনগরে আপনার মাটির ঘরও রয়েছে। তো এইখানে যারা মানে আপনার 65 পরিবার, সবাইকে তো আর ঋষভ মানে আপনার বাড়িঘর দিতে পারেনি, কিছু রয়ে গেছে, যেগুলো রয়ে গেছে সেগুলো এখনও মাটির রয়ে গেছে। আসেন আপনাদেরকে মানে আদিবাসীদের, গারো আদিবাসীদের যে চমৎকার মাটির ঘর বাড়ি সেগুলো একটুখানি দেখাই। দেখুন এই যে আমার সামনে একটা মাটির ঘর, তো মাটির ঘরটা দেখুন কি সুন্দর মসৃণ, মানে এত সুন্দর মসৃণ করে এই মাটির ঘরগুলোকে এখানে নির্মাণ করা হয়েছে। বিশেষ করে আদিবাসীদের এই মাটির ঘরগুলো দেখলে মানে আমার খুবই ভালো লাগে, আমি মানে ভীষণভাবে মুগ্ধ হই। কথা দর্শক, এই যে ঘটনাগুলো ঘটছে এবং আমাদেরকে যে বিএসএফ এই বিডিআর যে প্রশ্নগুলো করেছে তার পেছনে একটা লজিক আছে, কারণ এই সীমান্তবর্তী জনপদ দিয়ে এই সময়ে বিপুল পরিমাণে আপনার চোরা কারবার চলে, এই জন্যই তারা এই জায়গাগুলোতে আসে এবং এখানের মানে পর্যবেক্ষণ করে। আর এর পাশাপাশি দর্শক, আমি আপনাদেরকে গ্রামটা দেখাতে দেখাতে এখানে একটা কথা বলতে চাই। আমি বলেছি যে এই গ্রামের ইতিহাস রয়েছে, তো ইতিহাসের প্রথম ধাপে কিন্তু আমি আপনাদেরকে এই গ্রামের যে নামকরণ মানে বিশপনগর সেটা সম্পর্কে বলেছি, কিন্তু তারও মানে পূর্বে এখানে মানে গভীর ইতিহাসের যে হিস্ট্রি সেইটা চলুন আমরা একটু জানার চেষ্টা করি এখন। 1947 সালে ভারত ভাগের পর সীমান্তবর্তী এই গারো পাহাড়ি জনপদে আদিবাসীদের রয়েছে অনেক সংগ্রামের ইতিহাস, যার ভেতর হাতি খেদা আন্দোলন, টঙ্ক প্রথা আন্দোলন, তবে সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক ছিল 1964 সালের দাঙ্গা। পাকিস্তান সরকার আদিবাসীদের উচ্ছেদ করে এই জনপদে মুসলিম বসতি স্থাপনের উদ্দেশ্যে এক নির্মম গণহত্যা পরিচালনা করে। সেই গণহত্যায় বিশপনগরের অনেক আদিবাসীর মৃত্যু হয়, গৃহহীন হয়ে অনেকেই চলে যান ভারতে। এ বিষয়ের উপর আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা যদি সেই গণহত্যার ইতিহাস বিস্তারিতভাবে জানতে চান আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ইতিহাস দর্শক জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাস না জানলে আসলে আমরা অনেক কিছুই জানতে পারি না, অধরা থেকে যায়। তো এখন দর্শক যে বাড়িতেই যাই দেখছি সবার বাড়িতেই ধান। এই যে দেখুন, এই বাড়িটায় আসলাম, মাটির ঘর দেখে দিদিদের, এখানেও কিন্তু দিদিদের এই যে খুব চমৎকার মাটির ঘর। আবার আমার পেছন পেছন মাটির ঘর দেখার জন্য আলী ভাইও ঢুকছে, আর এখানেও এক দিদি রয়েছে, গারো দিদি, আর তার পাশাপাশি তাদের এই যে ঘর। আর দেখুন এই যে ধান কিন্তু এখানে দাদা নিজেই বোধহয় লেড়ে দিচ্ছে। তো একটা মজার কথা মনে পড়ল, সবই দাদা সেন্টু পাইজন আপনারা যেটা করছিলেন এবারে,
ও এইটা আবার আলাদা, হ্যাঁ? এটা কি গুটি স্বর্ণ? গুটি স্বর্ণ। তো ফলন কোনটা বেশি ভালো দেয়, সেন্টু পাইজন? যে বুড়ো লেনে বলো না কাটার থেকে 2.5 মণ 3 মণ এরকম হয়। কাঠা থেকে? ও তো ভালো, তো খারাপ কই? হ্যাঁ, অনেক ভালো তো। তো এই যেটা বলতে গেছিলাম দর্শক, এই দাদাকে ধানের কথা জিজ্ঞেস করলাম, তো আমাদের এক বন্ধু বলছে যে রোদে শুকাতে দেওয়া ধান তার নিজের জায়গাকে অদল বদল করছে আর কি। বোঝা যান না ব্যাপারটা? মানে এই পিঠ ও পিঠ, হ্যাঁ, উল্টে উল্টে মানে উল্টে পাল্টে দিচ্ছে, মানে সে বলছে যে ধান তার জায়গা বদল করছে। তা দিদিদের যে এই যে মাটির ঘর, দর্শক এইটা দেখে কিন্তু আমার একটু কৌতূহল হলো যে বিশপ তো আপনার প্রায় প্রত্যেককেই এখানে ঘর দিয়েছিল, তো দিদি আপনাদেরকে দিছিল না? ও মানে বিশপের ঘর ও আছে তাহলে এই সাইডে আছে, হাতি সব ঘর ভাঙ্গা গেছে, তো ওই হাত এই যে বিশপে দিছে, ওই এই এই একটা ঘর দিছে, 32টা ঘর ভাঙ্গা গেছে। 32টা ঘর, তার মানে আপনারাও পাইছেন বিশপের ঘর? হ্যাঁ, হ্যাঁ, আমরা গরু ভাঙছে। যখন রাতে হাতিরা আমরা ঘর ভাঙছে, তখন সকালে আমরা খাওয়ার খিনু নাই। ঘর বাড়ি থালি বাসন আমরা জানি আছে সব হাতে নষ্ট করিয়া লাইছে। পরে কি করছে, যে জলজলে মিশন না, জলজলে মিশন শূন্যা পরে ফাদারে দিছে হের কর্মচারী একজন, পরে প্রত্যেক জনের লাগে 500 টাকা করিয়া তেহাত হইয়া গেছে আমরা লাগে গড় পিছে। আচ্ছা, পরে ওটা দিয়া আমরা শুকনা জিনিস কিনিয়া পরে খাইছে। পরে এই যে কারিতাসে পরে আমরা লাগে ট্রাক ভইরা তেল আনছে, চাউল আনছে, মেস আনছে, ঢাল আনছে, সব কিছু থালি বাসন ডেক পাতিল চিরা মুড়ি সবটাই আনছে। আচ্ছা 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 আচ্ছা, আইনা পরে দিছি, উদা দিয়া আমরা খাইয়া জীবন রক্ষা করছে। পরে আরো যারা যারা শিল্পপতি, যারা যারা বড় লোক, এরাও আইয়া দেখিয়া পরে আমরা লাগে সাহায্য করছে। খাইয়া বেইমান আমি করতাম না, না না, এটা তো বেইমানির কিছু নেই, যেটা সত্য সেটাই বললেন। সবই আমরা লাগে সহযোগিতা করছে। তো দর্শক, এখানে মানে এই যে ঋষভ যেমন মানে অধিকাংশ মানুষকে এই হাতিতে ঘর বাড়ি নষ্ট করার পর ঘর দিয়েছিল, তার পাশাপাশি এই গ্রামে আপনার ঋষভনগরে তারা একটা স্কুল তৈরি করেছিল, কারণ এখানে প্রায় আপনার 65টা পরিবার রয়েছে, তো তাদের সন্তানাদি রয়েছে, তো সেই সন্তানরা যাতে মানে আপনার পড়াশোনা করতে পারে সেই মানে চিন্তাটা থেকেই কিন্তু স্কুলটা হয়েছিল। স্কুলটা দীর্ঘদিন বন্ধ ছিল, তো আমরা একটু স্কুলটা দেখাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, এই যে দর্শক মানে আপনার গারো আদিবাসী, এই গারো আদিবাসীদের জীবন মানে খুবই বৈচিত্র্যময় এবং রঙিন। তারা পূর্বে মানে বিভিন্ন রকমের উৎসব মুখর মানে একটা জীবনযাপন করত। এই এখন তো আপনারা সবাই জানেন যে গারোদের আদি ধর্ম এই মানে এখন বর্তমানের ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, কিন্তু গারোদের যে আদি ধর্ম সেই আদি ধর্ম সম্পর্কে কিন্তু অনেকেরই জানা নেই। তো আমি আপনাদেরকে একটু বলি, এই যে কিছুদিন ধরে আপনারা দেখছেন যে ওয়ানগালা সরি উচ্চারণ করতে একটু অসুবিধা হয়, ওয়ানগালা কিংবা এই ধরনের কিছু একটা অনুষ্ঠান, এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান ছিল। আর তার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন পূজা পার্বণও করতো, কিন্তু সেগুলো মানে আপনার ওই কোচেদের মতো আপনার প্রকৃতি পূজা কিনা এই বিষয়টায় আমি মানে আসলে সুনিশ্চিত নই। এই বিষয়টা সম্পর্কে অ্যাকচুয়াল আমার ওই অর্থে বিশেষ ধারণাও নেই, এবং আমি এটা নিয়ে যতবার জানার চেষ্টা করেছি ওই অর্থে তেমন কোনো তথ্য আমি পাইনি। উইকিপিডিয়ার কাছে গেলে উইকিপিডিয়া মূলত আপনার ওই কোচেদেরও যা দেখায়, হাজংদেরও তাই দেখায়, ওই একই রকমের আর কি সব কিছু বলে। তো অ্যাকচুয়াল সেটা এরকম না, কারণ প্রত্যেকটা জাতিগোষ্ঠীরই এই কুকুর গেউ গেউ করে, আমার কথা বলতে দিচ্ছে না, দেখছো অবস্থা। আর দর্শক, এই হচ্ছে ঋষভনগর গ্রামের, এটা মনে হয় একেবারে শেষ বাড়ি নাকি দিদি? এই বাড়িটা না এইদিকে আরো আছে? এইটাই শেষ বাড়ি। আর এইটা হচ্ছে সেই আপনাদের স্কুল ঋষভ, যেটা গির্জাঘর কোথায়? ও স্কুলটাকেই আর কি গির্জাঘর বানিয়েছে, তাই তো? অর্ধেক স্কুল করে অর্ধেক গির্জা করি আমরা। আগে তো স্কুলটা কিছুদিনের জন্য বন্ধ ছিল, এখন কি চালু হয়েছে? এখন চালু হয়েছে না? আচ্ছা আচ্ছা দর্শক, এই হচ্ছে আপনার ঋষভনগরের বলা যেতে পারে শেষ বাড়ি। এরপরে এইদিকে হচ্ছে আপনার ধান ক্ষেত এবং পাহাড়ি যে বনভূমি, সেই বনভূমি। আমি কি উল্টো দিক দিয়ে এখান থেকে ঢুকতে পারবো স্কুলের?
ও আচ্ছা, তো স্কুল যদিও দর্শক বন্ধ, তারপরে আপনাদেরকে বলি এখন স্কুলটা চালু আছে। ওই যে দিদি বলল কিছুদিন এখানে আপনার এই স্কুলটা বন্ধ ছিল এবং এখন আবার নতুন করে চালু হয়েছে। আর তার পাশাপাশি এই স্কুলটারই কিছুটা অংশ মানে আপনার গির্জা ঘর হিসেবে ব্যবহার করা হয়, মানে যে খ্রিস্টানদের যে ধর্মীয় শিক্ষা, সেই ধর্মীয় শিক্ষা দানের জন্য এই স্কুলটাকেই আর কি ব্যবহৃত করা হয়, যেহেতু সেটা মানে আপনার ঋষভের দেওয়া। আর এখানে মানে আপনার এক দিদি বলল যে এই যে আপনার এখান থেকে যে আপনার ভূখণ্ডটা দেখছেন, এখানে অধিকাংশই হচ্ছে পাহাড়ি বনভূমি এবং হচ্ছে গিয়ে আপনার কিছু অংশ আছে ধান ক্ষেত। তো এই দিক থেকেই আর কি হাতি এই গ্রামের ভেতরে প্রবেশ করে, যার জন্য এখানে দেখুন এই যে সেই হাতির জন্য কিন্তু তার টানানো রয়েছে, এই দেখুন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের ঋষভনগর, মানে এটা পানিহাতা ঋষভনগর। ফুল বাগান দেখে যান। ও দিদিদের ফুল বাগান দেখা হলো না তো। এই যে সেই দিদি, আপনি চিনতে পারছেন, আমাদের পিঠে খাওয়াইছিল একবার। আসেন আসেন আসেন, দিদির বাড়িটা খুবই সুন্দর, ফুল বাগান দেখে যায় আমাকে দিদি। নগরের মধ্যে ওই ফুলটা দেখলেই আমাদের সব ওই যে বিশপরা ফাদাররা চিনতে পারে এটা পানিহাতা। ও আচ্ছা, মানে এটা দরকারি পানিহাতার ভিতরে। আচ্ছা, আপনার বাসায় আরেকবার এসেছিলাম দিদি, আপনি মনে হ্যাঁ এসেছিলাম। এটা তো আমি জিজ্ঞাসা করতেছিলাম আপনাদেরকে। ওই সময় আমরা কিছু কাজ করেছিলাম, যখন আপনাদের সাথে কথাও বলেছিলাম। আর দর্শক, দিদি হয়তো আমাকে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। দিদি আমাদেরকে কেক খাইয়েছিল, পানি খাইয়েছিল। আর দিদিদের বাড়িটা মানে আপনার এই ঋষভনগর গ্রামের মধ্যে সবচাইতে সুন্দর, তাই না? এই যে দেখুন, মানে অপূর্ব সুন্দর তার বাড়ি। দিদি এই ফুল গাছটার নাম কি দিদি আপনার? এই যে এইটা, আপনি যেটা দর্শন এটা তো জবা, কিন্তু এর পাশে যেটা মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আচ্ছা, আর দর্শক, এই মেরি ক্রিসমাসের পাশাপাশি দিদিদের যে মানে আপনার ঘরগুলো দেখুন, মাটির, কিন্তু খুবই নান্দনিক, খুবই সুন্দর। আমি মানে দেখেছি যখন, তখন মুগ্ধ হয়ে গেছিলাম। আর দেখুন, পুরো বাড়িটাকেই কিন্তু ফুলের বাগান বানিয়ে ফেলেছে। না, মুগ্ধ হওয়ার মতোই, মানে দেখুন দর্শক কি সুন্দর। দিদি এই গাছটাকে বললেন দিদি আপনি মেরি ক্রিসমাস, না? মেরি ক্রিসমাস। এর পাশাপাশি দিদি আর যে ওই যে গাছ বললেন যেটা বিশপনগর চেনার জন্য, ওটা কই? বিশপনগর। ও, এই বাগানটা দেখলেই বোঝা যায়। মানে সারা গ্রামে তো বাগান নেই, এখানে আসলে আমাদের এখানে আসলে বিশপ আসে, বিদেশিরা আসে, সবাই আসে। সবাই আসে এখানেই শুধু আসে না? হ্যাঁ, এখানে আসে, এখানে এসে চা খায়, বাট খায়, সবকিছুই খাওয়া দাওয়া সবকিছু করে। খাওয়া এই যায়। ফুলগুলো লাগাইছে কি আপনি? আর আমি দর্শক লাগাইছি। দেখুন, এই যে দিদি মানে অনেক এত রকমের সুন্দর ফুল গাছ করে আছে। মানে তার বাড়িটাকে অনেক রকমের ফুল গাছ আছে। গুছিয়েছে, অদ্ভুত। মানে সত্যি কি জানি আমি তো দেখুন, মানে আপনার কল্পনার অতীত এরকমই তার বাড়ির চারপাশের যে দৃশ্য। আর সত্যি কথা বলতে কি, আপনার আমি আপনাদেরকে বলেছি না যে আদিবাসীরা মূলত আপনার খুবই 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 নান্দনিক। তাদের যে জীবন বৈচিত্র্য এবং তাদের যে বাড়িঘরের প্রকৃত রূপ, সেটা একদম শিল্পের মতো। যদিও এই ঘরগুলো অনেকখানি পরিবর্তন এসে, ওই যে ঋষভ যখন আপনার তাদেরকে ঘর দিয়েছিল সেই সময় থেকে, কিন্তু তার পাশাপাশি তাদের যে পূর্বের যে মাটির ঘরগুলো ছিল, মানে সেই মাটির ঘরের চারপাশে এত সুন্দর করে ফুলের বাগান তারা তৈরি করত। এবং এখনও কম বেশি সবাই হয়তো করে না, কিন্তু দিদি আপনাদের মানে একটা আমি দেখছি যে গারোদের বাড়িতে গেলে পরে তাদের বাড়ির চারপাশে ফুলের বাগানটা থাকেই। ফুল বাগান আমরা লাগাই, আমরা গির্জাঘরের জন্য দেই। যখন আমরা গির্জা করি তখন আমাদের ফুলের দরকার, তার জন্য প্রয়োজনতা হয়। আমরা যিশুর জন্য ফুল দিই। ওই যে দেখেন আমার টেবিলেও ফুল আছে, আপনার দেখেন ওই যে যিশু খ্রিস্ট ক্রুশ আছে, ওইটার নিচে আমার কতগুলো ফুল আমি কেটে টবের মতন রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওইটা দেখবো দিদি। তার আগে আরেকটা কথা আমি একটুখানি আপনার কাছে জানবো। এই যে আপনাদের যে মাটির ঘরগুলো, হ্যাঁ, আগে তো মানে আপনার প্রচুর মাটির ঘর ছিল, হ্যাঁ। এখন কিন্তু আপনার মাটির ঘর অনেক কমে যাচ্ছে। তো এইটা কিন্তু আপনাদের একটা ঐতিহ্যর মধ্যেই পড়ে, মানে আপনাদের যেমন ওই যে অনুষ্ঠান রয়েছে
ওয়ানগালা। ওয়ানগালা, আমার উচ্চারণে একটু ভুল হয়ে যায়। তো ওয়ানগালা উৎসবের মতোই আপনাদের এই মাটির ঘরগুলোও কিন্তু আপনাদের একটা ঐতিহ্য। হ্যাঁ, এদের জন্য রেখেছি। এই যে আমার বাবার ঐতিহ্য ভেঙে গেছে, তো আমি কিছু কিছু লেপ দিয়ে রেখেছি ঐতিহ্য রাখার জন্য, বাবার স্মৃতি রাখার জন্য। এই যে মাটির ঘরগুলো রাখার জন্য আরো যারা গারো আছে, আদিবাসী আপনাদেরই মানে যারা আপনাদেরই আর কি মানুষ, তাদেরকে উৎসাহিত করেন না? অনেকেই তো মানে মাটির ঘর এখন আর রাখছে না। বলি আমাদের এতে ঐতিহ্য, আমাদের এতে রাখার দরকার। ওয়ানগালার সময় কিন্তু আমাদের নকমা একটা দাবা নিয়ে বসে থেকে তামুকিয়েছিল, ওইটাকে বলতাম আমরা নকমা। নকমা বলতো, কিন্তু ওই ঐতিহ্য রাখার জন্য সবাইকে বলতেছে। কিন্তু এখন হাতি গড় ভাঙ্গার পরে কেউ মাটির গড় করতেছে না আর কি না, মানে একটু ভয় পায়, যেহেতু ভয় পায়, মানে হাতি ভূমিকম্পের জন্য ভয় পায়, হাতির জন্য ভয় পায়। হাতি এসে একটু নাড়া দিলে ভেঙে যায় মাটির ঘর খুব সহজেই এটার জন্য। কিন্তু আমরা যে দালানে সিমেন্টের দালান হলে কিছুটা আমরা রক্ষা পাই। আর টিনের জন্য তো ভয় পাই, হাতি ভয় পাই, টিন তাদের মুখ টুক কেটে যাবে এটার জন্য। ওই জন্য আমরা টিনের ঘরও করেন। হ্যাঁ, টিনের ঘরও করে এটার জন্য। তো দর্শক, এই ছিল আজকের আমাদের এই ঋষভনগর পর্ব, মানে পানিহাতা ঋষভনগর গ্রাম এবং এখানকার গারো আদিবাসীদের যে জীবন বৈচিত্র্য রয়েছে, সেই জীবন বৈচিত্র্য আমরা দেখানোর চেষ্টা করলাম। আর তার পাশাপাশি দর্শক, এই অঞ্চলকে ঘিরে যে ইতিহাস রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করলাম, এবং জানার চেষ্টা করলাম গারোদেরও ঐতিহ্য, তাই তো মিজান ভাই? তো প্রত্যাশা করি আজকের আমাদের এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।